বিএনপির পক্ষ থেকে বা অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে যে কথাটা বলা হচ্ছে সেটা রাজনৈতিক শক্তি হিসাবে সতর্কতামূলক একটা বার্তা তারা দিতেই পারে। উপদেষ্টা পরিষদের কেউ রাজনৈতিক দল গঠন করছেন উপদেষ্টা পরিষদের থেকে, এটা আমার জানা নেই। শিক্ষার্থী উপদেষ্টা যারা আছেন তারা বলেছেন যে যদি রাজনৈতিক দল তারা গঠন করেন, সরকার ছেড়ে গিয়েই তাদেরকে গঠন করতে হবে, বা যেই রাজনৈতিক দল গঠন করুক না কেন সরকার থেকে চলে গিয়েই তাকে সেটা করতে হবে। কাজে সেখানে আমি সন্দেহের বা আশঙ্কার কোনো জায়গা দেখছি না। রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান থেকে এই কথা তো বলতেই পারে, সেটাও অন্তর্বর্তীকালীন সরকার তার বিবেচনায় রেখেছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের অনাস্থা তৈরি হচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচাইতে বড় যে রাজনৈতিক দল বিএনপি, তারা বলেছে, কিন্তু তাদের মহাসচিবের সাক্ষাৎকারে তিনি বলেছেন যে এখনো অনাস্থার কোনো পরিবেশ নেই, এবং উনি এটাও বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা আলাপ আলোচনা করছেন। কাজে সেখানে অনাস্থা কোথায় সৃষ্টি হলো? আমি তো কোনো অনাস্থার জায়গা দেখতে পাচ্ছি না। নির্বাচন নিয়ে পরিকল্পনা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি সে কথা জাতীয় পর্যায়ে ভাষণ দিয়ে জনগণকে সকলকে জানিয়েছেন। সম্প্রতি যে আন্তর্জাতিক সম্মেলনে গেছিলেন সেখানেও বলেছেন। এর থেকে ভিন্ন কোনো কথা সরকারের পক্ষ থেকে বলার আর কোনো সুযোগ নেই। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন, এবং আমরা সেই সময়সীমাতেই এখনো পর্যন্ত স্টিক করে আছি। এই সময়ের মধ্যে কি আপনাদের যে প্রায়োরিটি আছে যে সংস্কার এবং বিচার, তারপর নির্বাচন, এই সময়ের মধ্যে কি আপনাদের এই সংস্কার এবং বিচার করা সম্ভব হবে? এখন কতগুলো প্রশ্ন না, প্রক্রিয়া কেন্দ্রিক। প্রক্রিয়াটা শুরু হয়ে কখন শেষ হবে এটা তো আগে থেকে বলে দেওয়া যায় না। যেমন এখন 6টি সংস্কার কমিশনের প্রধানেরা তাদের চূড়ান্ত প্রতিবেদন আমাদেরকে 31শে জানুয়ারির মধ্যে দেবে। তারপরে এই চূড়ান্ত প্রতিবেদনের নিয়ে সরকার কেমন করে কাজ করবে, কেমন করে রাজনৈতিক ঐক্য গড়ে তুলবে, মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঐক্যমতের যে কমিশনটা হবে ওইটা কাজ শুরু করে কত দিনের মধ্যে কোন কোন সংস্কার করতে পারবেন, এগুলো তো সময়ের ব্যাপার। আমাদেরকে তো অন্তর্বর্তীকালীন সরকারের তো এমন কোনো ম্যান্ডেট নেই যে আজকে অন্তর্বর্তীকালীন সরকার হলাম, কালকেই সব সংস্কার শেষ করে দেব, পরশুই নির্বাচন দিয়ে দেবো, এটা তো সম্ভব না। যদি 53 বৎসর 16 বৎসর এগুলোকে বিবেচনায় রাখেন, তাহলে সংস্কার হওয়ার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা উপরে জোর দিতে হবে। সেই প্রক্রিয়াটা যেন স্বচ্ছ হয়, এটা যেন অন্তর্ভুক্তিমূলক হয়, এটা যেন সকলকে জানিয়ে হয়। সেটা যখন নিশ্চিত করা যাবে, দেখবেন এই অনেকগুলো প্রশ্নেরই কিন্তু উত্তর পাওয়া যাবে। আমাদের প্রাধান্যর মধ্যে আছে সংস্কার, আমাদের প্রাধান্যর মধ্যে আছে বিচার, আমাদের প্রাধান্যের মধ্যে আছে নির্বাচন। এখন বাংলাদেশে তো বিচার অন্যান্য দেশের মতন একটা গতিতে চলে না, তারপরেও যেহেতু বিশেষ আদালত কর্তৃক বিচার হবে, কাজে যে সময়সীমাটা সরকার দিয়েছে আমার মনে হয় সেই সময়সীমার মধ্যে বেশ কিছু বিচারের কাজ সম্পন্ন করা সম্ভব হবে। সরকারের পক্ষ থেকে আমরা বলেছি কোনো দল নির্বাচন করবে কি করবে না, কেমন করে রাজনীতির মাঠে ফিরবে বা ফিরবে না, সেটা সেই দলের উপর নির্ভর করে। এটার প্রক্রিয়া তো একটা সরকার বাতলিয়ে দিবে না। ধন্যবাদ। আমাদের দেশে যে সবচেয়ে বেশি যে জলবায়ুর ক্ষেত্রে যে কথা বলা হচ্ছে যে যানজট, এবং যানজটের অন্যতম কারণ যে গাড়ি, এবং বিশ্বের অন্যান্য দেশে দেখা যাচ্ছে ইভির দিকে যাচ্ছে। তো গণপরিবহন ইভির দিকে নেওয়ার ক্ষেত্রে কি সরকার কোনো কিছু ভাবছে? জি, এটা একটা বুদ্ধিমানের মতন প্রশ্ন হয়েছে, এটা আমার সাথে প্রাসঙ্গিক। দেখেন, আমাদের যে গণপরিবহন ব্যবস্থা, এইরকম গণপরিবহন ব্যবস্থাকে সচল রেখে আপনি ট্রাফিক নিয়ন্ত্রণে আনতে পারবেন না, দুর্ঘটনা কমাতে পারবেন না, শব্দ দূষণ নিয়ন্ত্রণ করতে পারবেন না, বায়ু দূষণ নিয়ন্ত্রণ করতে পারবেন না। সেক্ষেত্রে আমাদের পুরো জিনিসটাকে তো ঢেলে সাজাতে হবে, কিন্তু আমাদের উপরে জনপ্রত্যাশার একটা চাপ আছে, সেই চাপটাকে আমরা মেনে নিই। কারণ জনগণের প্রত্যাশা যত সুতীক্ষ্ণ হবে, আমাদের কাজও তত ত্বরান্বিত হবে। কিন্তু মুশকিল হচ্ছে একটা সীমাবদ্ধ সময়ের মধ্যে আমাদেরকে কাজ করতে হচ্ছে। এই সীমাবদ্ধ সময়ের মধ্যে
ধরেন ইভির মতন একটা বিষয়ে আমরা হয়তো নীতিগতভাবে সিদ্ধান্ত নেব এবং সেই নীতিগত সিদ্ধান্ত ইতিবাচক কী হবে, কিন্তু সেই নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নে আমরা কতটুকু সময় পাবো সেটা আমাদের পরবর্তী সময়ে দেখা যাবে। কিন্তু এখন বিশ্বের অন্যান্য দেশের মধ্যে এই ইলেকট্রনিক ভেহিকেল যেটা আছে সেদিকে যাওয়ার যে প্রবণতা আমরা মনে করি সেটাকে আমরা সমর্থন করেই নীতি প্রণয়ন করে যেতে পারব। একটা বিষয়, আপনি একটু আগে বলেছেন যে বড় মেগা প্রকল্পগুলির ঘিরে আমাদের যে পরিবেশ উন্নয়নগুলো যে কাজগুলো এগুলো চাপা পড়ে যাচ্ছে, তো এখানে আমলাতন্ত্রের কোনো জটিলতা আপনি দেখছেন কি? আমলাতান্ত্রিক জটিলতা মানে কি, আমি মনস্তত্ত্বের কথা বলবো। অনেক বড় একটা রেল লাইন হলো, চুনতি অভয়ারণ্যের সব পাহাড় কেটে রেল লাইনটা হয়ে গেল, এইটা উন্নয়ন হিসেবে মেনে নেওয়া হচ্ছে। কিন্তু এইটাকে যদি উন্নয়ন হিসেবে মেনে নেওয়া হয় তাহলে পরিবেশ রক্ষার দায়িত্বে আলাদা মন্ত্রণালয় থেকে তো কোনো লাভ নেই। পরিবেশ মন্ত্রণালয়কে যদি নিজেরভাবে স্বাধীনভাবে তার সিদ্ধান্ত দিতে না দেওয়া হয় এবং উন্নয়নের চাপ, উন্নয়নের সিদ্ধান্ত তার উপর চাপিয়ে দেওয়া হয়, তাহলে পরিবেশ রক্ষা করাটা যাবে না। এবং আমার প্রয়াসটা সেখানেই যে পরিবেশ মন্ত্রণালয়ের কাজটা হচ্ছে রেগুলেটরের কাজ। আমি যদি রেগুলেটরের কাজটা স্বাধীনভাবে করতে পারি তাহলেই কিন্তু দেখা যাবে যে উন্নয়ন এবং পরিবেশের মধ্যে ভারসাম্যটা আমরা আনতে পারছি। কিন্তু উন্নয়নকেই যদি প্রাধান্য দেওয়া হয় আর পরিবেশকে ওটার একটা সাবজেক্ট হিসাবে রাখা হয়, তাহলে যেরকম পরিবেশ আমরা চাই সেটা পাবো না। পরে এই উন্নয়নের পরিবেশের ধাক্কা সামলাতে আমাকে আবার হাজার কোটি টাকা দিয়ে প্রকল্প আনতে হবে। যেমন একটা উদাহরণ দিই, আপনারা বলেন যে বুড়িগঙ্গা দখল এবং দূষণমুক্ত করতে কি পরিমাণ টাকা সরকারের গেছে। প্রথম থেকেই যদি সরকার বিবেচনায় রাখতো যে শিল্প দূষণ দিয়ে আমি বুড়িগঙ্গা দূষণ করব না, আমি সিওয়েজ সিস্টেমটাকে ঢেলে সাজাবো, পর্যাপ্ত করব, তাহলে কিন্তু এখন বুড়িগঙ্গা নদীর দূষণমুক্ত করা নিয়ে আপনাকে হাজার কোটি টাকার প্রকল্পের কথা ভাবতে হতো না। আমি আপনাদেরকে যেটা নিশ্চিত করে বলতে পারি যে এই অন্তর্বর্তীকালীন সরকার পরিবেশ রক্ষাটাকে প্রাধান্য দিচ্ছে এবং পরিবেশ মন্ত্রণালয় অন্যান্য বেশ কটা মন্ত্রণালয়ে নদীর পার ভরবো, পাহাড় কাটবো এইরকম প্রস্তাবে না বলেছে। এবং এখনো পর্যন্ত 3টি বড় বড় উন্নয়ন প্রকল্প থেকে বিগত সরকার যে বন এবং পাহাড় দিয়ে দিয়েছিল সেটা আমরা ফেরত আনতে সক্ষম হয়েছি। একটা প্রকল্প আমরা বাতিল করতে সক্ষম হয়েছি যেখানে একটা রক্ষিত এলাকাকে সাফারি পার্ক করার কথা বলা হয়েছিল। কাজেই গাড়ির চাকাটাকে অন্যদিকে ঘোরানোর যে তাড়নাটা ছিল সেই তাড়নাটা বাস্তব রূপ নেওয়া শুরু করেছে। ঘোষণাপত্র নিয়ে বলা হচ্ছে সেখানে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং নব্বইয়ের যে আন্দোলন উপেক্ষা করে মুক্তিযুদ্ধকে জনযুদ্ধ বলা হয়েছে, 24কে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। আসলে কি আমরা এই 24কে প্রায়োরিটি দিতে যে মুক্তিযুদ্ধকে আমরা পেছন থেকে ফেলে দিচ্ছি কিনা, যেটি আসলে অনেক আগে থেকে বলা হচ্ছে চক্র এই মুক্তিযুদ্ধকে বারবারই জায়গায়। আমি মনে করি না যে বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে মুক্তিযুদ্ধকে কেউ প্রশ্নবিদ্ধ করবে। এইগুলো একটা প্রপাগান্ডা, এইগুলো এক ধরনের প্রচার। এই প্রচার যে কেবল আজকে চলছে তা না, এই 16 বছর যে ফ্যাসিজম টিকে ছিল সেও কিন্তু মুক্তিযুদ্ধকে তার নিজস্ব স্বার্থে ব্যবহার করেছিল। তখন যদি এই প্রশ্নগুলো জোরালোভাবে উত্থাপিত হতো তাহলে আজকে আর এই সন্দেহজনক প্রশ্নগুলো কিন্তু তোলার কোনো সুযোগ হতো না। মুক্তিযুদ্ধকে অস্বীকার করবে 18 কোটি মানুষের দেশে এমন কেউ আছে? আমি তো এমন কাউকে খুঁজে পাই না। এখন একটা খসড়া প্রস্তাবনা দেয়া হয়েছে, সেই খসড়া প্রস্তাবনায় যদি কেউ মনে করে কোনো রাজনৈতিক দল যে এই বিষয়টা বাদ পড়েছে সে সেটা অন্তর্ভুক্তির কথা বলবে। বারবার বলা হচ্ছে যে ঐক্যমতের ভিত্তিতে একটা প্রোক্লামেশন করা হবে। এখন সেটা কয়েকজন মিলে ড্রাফট করেছে, আরও যখন 10 জনকে নেবেন আবার নতুন করে কথাগুলো আসবে। কিন্তু মুক্তিযুদ্ধকে অবজ্ঞা করা হয় এইটা বা অবজ্ঞা করা হবে এমন কোনো প্রক্রিয়ার সাথে কোনো বাংলাদেশি জড়িত থাকবে বলে আমি কিন্তু কোনো কারণেই মনে করি না। বরং মুক্তিযুদ্ধকে একটি বিশেষ দল তাদের ক্ষমতায় থাকার হাতিয়ার হিসেবে ব্যবহৃত করে জাতিকে বিভক্ত করেছিল। এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে, আমরা যেন আবার সেই বিভক্তির দিকে না যাই। I can see that there are at least 2 groups, group number 3 and group number 4, where inclusion of civil society and youth representatives will only add values in prioritization of areas where programs should be developed.
I think the civil societies who have got grassroots level presence will be able to add much value. I do not know if we really need youth involvement in Group 4, but in Group 3 I'm sure that youth representation can be thought of, and take it as an instruction from my side that in Group 3 there will be inclusion of civil society and youth representation, and Group 4 will include civil society and experts who can actually facilitate the monitoring process. I would start by saying that this year it's budget time that we are approaching. I would really negotiate hard with the Ministry of Finance to allocate more fund in the Climate Change Trust Fund. The fact that the Climate Change Trust Fund was not utilized properly is a monitoring failure. Let us have the monitoring tools in place, but please empower us. It cannot be the case that the ministry was created in 1989, and in all these years when I was on the other side of the table, now I am on this side of the table, I'm hearing that the ministry does not have capacity. Now whose failure is it? Is it the failure of one ministry not to have the capacity, or it is the failure of government as a whole to say that the ministry does not have capacity? I think we have to emphasize on data. Yes, there is data, but if the data is not credible, what is the point of having the data? I mean, if you can't use it because it lacks credibility, you can't say that you have data. So every ministry should have its own research wing. If that's not possible, there should be provision created in the budget so that research is done. If we can't give dedicated manpower because of financial limitation on our part, we should at least have provision to outsource so that we update our data, and based on that we develop the projects. Otherwise, it will be like elephants, blind persons guessing of an elephant. Maybe I'm being a bit insensitive to say this, but we all think that this is government, this is how it functions, but this is how a government is like an elephant. I mean, which part of the elephant you touch depends on how you assess the government. I've heard a disabled friend who has spoken about inclusion, and I really sincerely feel that when we talk about civil society inclusion, we should think about inclusion of women groups, and we should think about inclusion of people challenges. So let's be sensitive to the cause of all actors. This is an internal debate, but I fully agree that in the Environment Ministry and the Department of Environment, people should be posted who have either exposure or the academic background to pick up the issues fast. It is okay that people are being transferred from one agency to the other for capacity building sake, but I think the bureaucracy has to really rethink about its future, because it has to deliver to the demands of the people. And that is the best or the most urgent message that we have taken from the July movement. And that message is that we are not delivering to the needs of the people. We do not have a system in place that listens to the people. So it's very important that we rethink the bureaucratic model. Do we really keep on transferring, or every ministry, particularly the ones that require technical understanding, should have a core group, and then there can be one group where you do the transfer. When I look at the modality, I find it's somewhat inclusive, but I'm just concerned that if we do not set our priorities right, if Group 3 does not move immediately to identify the priority areas based on the policy documents that we have, like the National Adaptation Plan, then that will slow down the process of Group 1 and Group 2. So my request to my colleagues in the ministry would be to immediately have a meeting of Group 3. You should have a time-bound
action plan. You should identify the priorities in consultation with the wider society and forward your proposal to the Ministry of Finance, based on which the Ministry of Finance should give us support under the Climate Change Fund, and then we start negotiating with our development partners under this BCDP initiative. What concerns me is the lack of definition of climate finance. So on one hand we are seeking fund, but if the fund, and we are thinking of a mechanism to channelize the funds easily with a sense of urgency and to scale up, but if the end result is we scale up the loans and not the grants, that will be really a big problem for us. We understand that there are groups in this platform who will give us loans, but the loans should be soft loans and concessional. People of Bangladesh cannot accept two jeopardy. One is we are one of the worst, sufferers of climate change. On the other hand, in the name of solving our problems, if we are burdened with more and more loans, then it actually does not solve the problem, it adds to the problem. So I would emphasize more on bilateral dealings that can be channelized through this process, and we all know where the fund is coming from, and whether we are managing to avoid duplication, and that we are keeping our loans at a minimum level. There was a question about adaptation versus mitigation. I think Bangladesh should think about both. With the worst air in the world, how can you not think about mitigation? It is mitigation not for climate change, but it is mitigation for saving your own people. Now I am responsible for giving answer to people about air pollution, but most of the things that need to be done to arrest air pollution do not fall within my ambit. I cannot reconstruct the broken road. I do not maintain the road islands. Another ministry has got policies for energy projects, but I am to accept that 28% of my air pollution comes from power plants. Now, how do I tackle the problems if my role is not duly emphasized in national budget? Now, if the Climate Change Fund is excluded from the total budget that is given to the Ministry of Environment, then we would perhaps be in the bottom list of agencies that is receiving least fund from the government. So while we all seek external funds, let us demonstrate our, good intention by empowering this ministry. When you point to me saying that I am the weakest ministry, please tell me what you have done to empower me, what you have done to increase my capacity. That also has to be answered. So I think, and please, Famida, I hope you are noting that you have to take this as my instruction, that Group 3 has to sit immediately, based on NAP, identify the priorities in wider consultation with the society, and then submit our projects to whichever ministry is relevant, whether it's Ministry of Fishery, Ministry of Local Government. We should be able to identify the priorities and engage in developing the projects. Now, with regard to inclusion of journalists, it depends on how you look at your role. Do you want to play the watchdog role without being part of the government system? Or you want to be included in the government system and then play a role? To me, I think the media should play the role of watchdog.
If there were platforms like Forum of Environmental Journalists in Bangladesh, I would have immediately said yes to your proposal, but I would request you to rethink about your proposal and as to how you want your voice in the whole system. When the Ministry of Industry wants to set up a committee to oversee the tannery industry and they want to include Ministry of Environment, I say a clear no. The reason is I am a regulator. If they include me in that committee, they being a ministry with more resources, they claiming to be contributing more to the economy, will try to always silent my regulatory role on ground of export and income generation and employment. On the other hand, if we calculate how much we are losing for environmental contamination, we would see that many of the so-called economic activities are either zero or in the scale of minus. So when we talk about whether it's adaptation or mitigation, when we talk about a whole of government approach, I think environmental protection of natural resources will have to be taken as a matter of national vision. After assuming responsibility, I have turned down many requests from other ministries where they wanted to construct a road by cutting the hills, where they wanted to build something by filling up the river. It is not only a whole of the government approach from an institutional viewpoint, it also has to be a vision of the government of Bangladesh that whatever development it thinks about, it has to think about development by protecting the environment. So I request the Planning Commission Secretary, who has been very kind to be here with us the whole morning, to really ensure that whatever project he passes, that passes the tests of green and environmental protection. So there was a question from the audience. I think instead of waiting for the fourth group to develop the monitoring tools for BCDP and this project, that the same development tool should actually apply to all the government agencies, whether it's ERD, whether it's planning, whether it's finance division. If only a mega project gets the priority and environment is, given a place somewhere just to say yes to the mega project, I think we have to really rethink the modality, and that monitoring tool should not only be the monitoring tool for BCDP, it should be the monitoring tool for the ERD, planning and finance division. So I'm very hopeful that we'll be able to, we actually have identified our priorities in that. Based on that, the third group should sit immediately. We should we will be able to have civil society representation and youth representation. We should definitely consider having representation from the disability group and any other ministry and agencies who have expressed interest based on the project we identify to be priorities. You can also be included. I sincerely hope that this initiative does not end up in another bureaucratic triangle, but with proper enthusiasm from the Ministry of Environment, with support from Finance and Planning Division, we'll be able to set example for other countries in the world as to how climate change can be channeled, how it can be channeled with a sense of urgency and with scale, and how we can ensure transparency and inclusion in the decision making in mitigating climate challenges, whether that's in area of mitigation or adaptation. With these words, I thank you all again for being here the whole morning and for participating. I hereby declare that the web portal, which should be on the screen, and the secretariat to be open and functional. Thank you very much.